এগুলো সংস্কারের কথা বলা হচ্ছে শুধু ক্ষমতা থাকার জন্য। এবার আমাকে আবার একটু বলতে দাও। আচ্ছা অবশ্যই অবশ্যই খালেদ অবশ্যই কথা, আমাদের অভিজ্ঞতায় নাই যে রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি এটা করবে, আমাদের অভিজ্ঞতা নাই। 90 এর আন্দোলনের পরে বিএনপি যখন ক্ষমতা আসে বিএনপি এটা করে নাই, বরং যা যা কিছু তিন দলীয় জোটের রূপরেখায় আমাদের আশা ছিল বিএনপি ঠিক তার উল্টা কাজগুলি করছে। দেখেন আপনি বলেন, আপনি শোনেন, বাংলাদেশে পার্লামেন্ট ফর গভর্নমেন্ট, হ্যাঁ, সংসদীয় গণতন্ত্র ছিল না তো। বিএনপি আনছে, কিন্তু বিএনপি এটা আনছে না। নামে মানে নামে কিন্তু যাই হোক না। কিন্তু কিন্তু যেই লোকগুলিকে আসলে না, যেই লোকগুলিকে আপনি BNP ডেভেলপ করতে পারতেন, আপনি ডেভেলপ করেন, আপনি বাট আনছে বিএনপি আনছে। নাই না আমি উপায় ছিল ছিলাম না আওয়ামী তো, লীগের। নাই না উপায় ছিল না তো ভাই, এটা বিএনপি না, আছে এটা- কোন কেন? বিএনপি কে যেগুলিকে বলা হয়েছে যে ভাই আপনি স্বৈরাচারের সাথে, আপনি এই যে রাজাকারের সাথে স্বৈরাচারের সাথে আপনি সম্পর্ক করবেন না, আপনি লুটেরাদেরকে ক্ষমতায় আনবেন না, আপনি রাজনীতিকে কলুষিত করবেন না, আপনি খাতা বই দেখা থেকে এগুলি করছেন ভাই। আপনি দেখেন তো 91 96 থেকে আপনারা যারা বিএনপি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যেটা আপনি সেটা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। আই এম অন দ্য ফেস অফ ইট, বিএনপি আসছে, ক্ষমতায় আসছে। এখন যেটা হলো যে সংস্কারটা আমরা চাই, জাতি চাই, দেশে একটা জাতিভাবে চলতে পারে না, জি লুটপাটের রাজনীতি অর্থনীতি চলতে পারে না। জি সুতরাং আমাদের বিএনপিও যেন তারেক রহমান সাহেব কর্মসূচি অনেক আগে দিয়েছে, এই সরকার আসার আগে দিয়েছে। এবং আমরা চাই সংস্কার, তবে ঐক্যমত চাই, জাতীয় ঐক্যমত চাই সংস্কারের ব্যাপারে। এটা রাজনৈতিক দলের একটা কমিটমেন্ট থাকবে। কোন ভাই, সেই commitment আপনাদের অনুযায়ী জাতীয় বাস্তবায়ন ঐক্যমত্য হবে। তো, জাতীয় ঐক্যমত্য তো যে কমিউনিস্ট শাসনের মতো, মানে সভাপতির সিদ্ধান্ত সবাই মিলে যাদের একসাথে যেটা মানে। এখন এই সিচুয়েশন দ্বারা আসছে আপনাদের ঐক্যমত্য তো বিএনপি যেটা বলে সেটা মাইনে নেওয়া। না কেয়ারটেকার সরকারের সময় যে ছিল, আসছে যেভাবে আসছে, কিন্তু ভিন্ন ধরনের, দ্যাট ওয়াজ দ্য কনস্পিরেসি অফ আওয়ামী লীগ। তারা নিজেরা আন্দোলন করলো 96 কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য, পরবর্তী আবার 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 শোনেন, ক্ষমতা আসার জন্য আন্দোলন করেছিল। কিন্তু 2007 আওয়ামী লীগের কনস্পিরেসি হইলে 2007 আওয়ামী লীগের কনস্পিরেসি 24 কারো না কারো কনস্পিরেসি তো নাকি আপনাদের মধ্যে? শেষ করি আপনি তো অন্যদিকে নিয়ে যাবেন কথা। আওয়ামী লীগ বাতিল করলে পারলো, এই কেয়ারটেকার গভর্নমেন্ট আওয়ামী লীগ বাতিল করলো, দেখেন, হ্যাঁ, কোর্ট ছিল, তার কোর্টটা সব আওয়ামী লীগের ছিল। তারা তো মানে সিঁড়িতে উপরে উঠেই সিঁড়ি ফেলে দিল। সুতরাং আমরা চাই, আমরা যেটা চাচ্ছি, আমি আবার রিপিট করছি, আমরা চাই মানে আর্থিক সংস্কার, মানুষের জীবনযাত্রার পরিবর্তন আসুক। বাংলাদেশে কোনো 15 বছর কোনো ইনভেস্টমেন্ট আপনারা ওয়েট করেন, আপনারা 2-3 বছর ওয়েট করেন, এরা কিছুটা সংস্কার করুক, তারপর আপনার ইলেকশনের কথা বলবেন। না, আমরা না, কেন সংস্কার আর নির্বাচন একসঙ্গে চলতে পারে না? পারে না। আর উনা পারে না। কেন পারবে না? কেন পারে? সরকারের একটা প্রায়োরিটি আছে না, তাহলে তো মানুষ যদি ধারণা করে যদি এগুলো সংস্কারের কথা বলা হচ্ছে শুধু ক্ষমতা থাকার জন্য। এবার আমাকে আবার একটু বলতে দাও। আচ্ছা অবশ্যই সাকিব ভাই আপনি বলেন, কিন্তু আপনি ওই যে আগের মতো হন যে আপনি 30 সেকেন্ডে কথা শেষ করতে পারেন, যত লম্বা কথাই হোক 30 সেকেন্ড, কারণ আমাদের প্রশ্ন রয়েছে, আমাদের যাইতে 30 হবে। সেকেন্ডে বলছি। হ্যাঁ এক সংস্কারের নির্বাচনের জন্যই অনেকগুলো সংস্কার দরকার, সেগুলো সুনির্দিষ্ট করতে হবে। আবার সংস্কারের জন্য নির্বাচন দরকার, যেমন ধরেন সংবিধান সংস্কার, সেইটা তো আপনাকে মানে একটা যে কোনো মনের ভাবেই হোক, আপনাকে একটা পার্লামেন্টে গিয়ে সেটা শেষ পর্যন্ত মানে সেটাকে ফাইনালাইজ করতে হবে। ওকে, তো এখন দুটো জিনিস আমি বললাম, ফলে নির্বাচনের জন্য যেমন সংস্কার লাগবে, এই কথাটা আমরা বলেছি, আবার সংস্কারের জন্য নির্বাচন লাগবে, আবার সংস্কারের জন্য নির্বাচন লাগবে, কারণ আলটিমেটলি আমরা চাই আগামী নির্বাচনটা হোক সংস্কার সভার নির্বাচন, সংস্কার পরিষদের নির্বাচন, যাতে করে আমরা সংবিধান সহ সমস্ত রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজনীয় লেজিটিমেসি অর্জন করি। ফ্যান্টাস্টিক। ফার্স্ট আমরা আপনি দেখেন এই বিষয়ে সেনাপ্রধান কি বলছে। তো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটা সাক্ষাৎকারে বলছে যে এই যে প্রশাসন, পুলিশ, বিচার ব্যবস্থা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে, এটা ঠিক করার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে, রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে, রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব না। এটা সেনাপ্রধানও বলতেছে। আমি দুইটা পার্ট একসঙ্গে পড়তে চাই। আরেকটা পার্ট হচ্ছে যে কিছুদিন আগে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান সাহেব বলছেন যে বাংলাদেশে দুইটা মাত্র পরীক্ষিত দেশপ্রেমিক আছে, একটা হচ্ছে জামায়াত ইসলামী, আরেকটা হচ্ছে সেনাবাহিনী। আপনি এই দুইটা পার্ট একসাথে একটু সাকিব ভাই একটু পড়বেন কিনা, আমাদেরকে একটু বলবেন কিনা, আপনার পড়া শেষ হইলে আমি একটু প্রথমত মানে আমাদের বাংলাদেশের মানে সেনাবাহিনী প্রধান যে কথা বলেছেন, এটা সাধারণভাবে একটা সত্য যে যেহেতু বর্তমান সরকারের আকার ছোট, তাদের মানে রাজনৈতিক দল যেভাবে পুরো একটা সরকার ব্যবস্থা চালাতে পারে, তার দল থাকে, তার ওই জায়গাটা, সেটা এই সরকারের দিক থেকে আছে অতটুকুই, যখন রাজনৈতিক দলগুলো তার সমর্থনে আছে। সেই জায়গায় যদি সমর্থন এবং সরকারের সাথে সংযোগের জায়গাটা যাতে দৃঢ় হয়, তার জন্য আমরা প্রস্তাব করেছিলাম। এখনো জাতীয় রাজনৈতিক সেই কাউন্সিল গঠিত হয়নি, যার ফলে অনেক ক্ষেত্রেই ব্যত্যয় ঘটছে, যার ফলে
অনেক ক্ষেত্রে এই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী যেভাবে উপলব্ধি করেছে তারা তাদের কথা বলেছেন। সাধারণভাবে আমি এই কথার মধ্যে বড় আকারে কোনো দ্বিমত দেখি না। আমি মনে করি যে প্রয়োজনীয় সময় সংস্কারের সময় নিয়ে একটা নির্বাচনের যে আলোচনা সরকার ইতিমধ্যে প্রস্তাব করেছে, এই জায়গায় আমরা ঐক্যমত তৈরি করে যেতে পারি। আমি আসি বরং জামাত ইসলামীর বক্তব্যে। আমি প্রথমত মনে করি যে এই বক্তব্য জামাত, যে কোনো দল নিজেকে শ্রেষ্ঠ দল, সাচ্চা দেশপ্রেমিক অনেক কিছু দাবি করতে পারে। জামাত যদি নিজেকে সেটা দাবি করতো, সেটা নিয়ে আমরা হয়তো আলোচনা করার আমি কোনো প্রয়োজন দেখতাম না। কিন্তু জামাত যখন সেনাবাহিনীর সাথে মিলিয়ে এটা করেছে, যে সেনাবাহিনী 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, সেই সেনাবাহিনীর বিরুদ্ধেই তখন জামাত ইসলামী অবস্থান নিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। এবং আপনি 6 সেপ্টেম্বর একটা বক্তব্য দেখবেন যে সেই সময় তারা বলেছিল যে পাক সেনাবাহিনী এবং জামাত ইসলামী হচ্ছে সেই একমাত্র দেশপ্রেমিক, গোলাম আজম সাহেব বলেছিলেন, এবং বাকিরা সব গাদ্দার, কাফের ইত্যাদি ইত্যাদি। এখন আপনি পাক সেনাবাহিনীর পক্ষ নিয়ে যখন বাংলাদেশের মুক্তি যুদ্ধের মধ্যে দিয়ে যে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে উঠছে তার বিরুদ্ধে অবস্থান কেবল সশস্ত্রভাবে সমর্থন করেছেন, সেই দল এখন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে মিলিয়ে বলে যে আমরাই একমাত্র দেশপ্রেমিক, এটা মানে আপত্তিজনক, বিপজ্জনক বক্তব্য মনে করি। লাস্ট লাইনটা বলি, 1971 সালে তাদের যে রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের উত্থানের বিরুদ্ধে, তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত তাদের কোনো স্পষ্ট ব্যাখ্যা আমরা জানি না। তাদের রাজনীতির ভুল, গণহত্যার কোনো না কোনো ফর্মে অংশীদার হওয়ার কারণে তাদের ক্ষমা চাওয়া, এই বিষয়গুলো এখনো না জানা বাংলাদেশের জবাবদিহিতাহীন রাজনীতির একটা বৈশিষ্ট্য। আওয়ামী লীগ একইভাবে জামাত ইসলামের পথ অনুসরণ করে জুলাই বিপ্লবের এই নির্বিচার যে হত্যাকাণ্ড তারা করেছে, ন্যূনতম রিপেন্টেন্স, ন্যূনতম অনুতাপ অনুশোচনা আমরা দেখছি না। এই জবাবদিহিতাহীন রাজনীতির বিরুদ্ধে নতুন বন্দোবস্ত দরকার। ধন্যবাদ সাকিব ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি যে কথাগুলি তুলেছেন ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকনের কাছ থেকে আমরা এই কথাগুলির ব্যাপারে একটু বিএনপির প্রেক্ষিতে এবং ওইটাও আমরা একটু জানতে চাইবো যে আপনার মন্তব্য কি জনাব মাহমুদুদ্দিন খোকন। না, প্রথম হলো জামাত ইসলাম যদি তার দল শ্রেষ্ঠ বলতে পারে পৃথিবীতে বা বাংলাদেশে, এটা তারা বলতে পারে। সেনাবাহিনীকে দলে যদি যেভাবে কথা বলছে সেটা মনে হয় এটা হওয়াটা উচিত। জাতীয় সেনাবাহিনী আমাদের জাতীয় সম্পদ সবার। আর শুধু দেশপ্রেমিক বাংলাদেশ যারা দেশকে ভালোবাসে, দেশে যারা নাগরিক সবাই দেশপ্রেমিক আমি মনে করি। এইভাবে ঠিক না। এবং আমরা ন্যাশনালিস্ট, বিএনপি তো বাংলাদেশি রাজনীতি করে, বাংলাদেশি ন্যাশনালিজম রাজনীতি করে, ন্যাশনালিস্ট। বাংলাদেশকে মাকে যেরকম ভালোবাসি, বাংলাদেশকে আমরা আমার মায়ের মতো ভালোবাসি।